এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ, এবং আমরা এই আলাপটা দিয়ে শুরু করব। সাক্ষাতের সাথে সাথে তিনি দিল্লি উড়ে গেছেন দীনেশ ত্রিবেদী, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গতকালকে তিনি বৈঠক করেছেন। এই বৈঠকের তাৎপর্য কি? কেন দুই প্রধানমন্ত্রীর সাথে 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 বৈঠক করবার প্রয়োজন হলো? ধন্যবাদ। নিশ্চিতভাবে এই গত সপ্তাহের শেষ দিক থেকে হঠাৎ ভারত বাংলাদেশ সম্পর্কে যেটা আমি বলবো, যেটা উষ্ণতা এখনো বলতে পারছি না, কিন্তু শীতলতা যেটা, সেটা একটা কেটে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে। প্রথমে যে একটা নেতিবাচক পরিমণ্ডল গড়ে উঠেছিল, সেটার কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে, যে দুই দেশের মধ্যে সম্পর্কের সম্ভাবনা, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে যাত্রা শুরুর একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দেখুন, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি নিজে একজন রাজনৈতিক ব্যক্তি, এবং তিনি মাঠের অবস্থানটা, তিনি তৃণমূল স্তরের অবস্থানটা ভালো জানেন, ভালো বোঝেন, বুঝতে পারেন। দীর্ঘকালের পোড় খাওয়া রাজনীতিবিদ, মন্ত্রিত্ব সামলেছেন, সাধারণ মানুষের মধ্যে তিনি নির্বাচন করেছেন, জয়লাভও করেছেন। ফলে মানুষের নারীর স্পন্দন তিনি অনুভব করতে পারেন, এবং যেটা তিনি বাংলাদেশে 2 মাস থাকার পর সেটা কিছুটা হলেও অনুভব করেছেন, এবং আরো হয়তো করবেন। তিনি সর্বশেষ যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার যে সাক্ষাৎকারটা এমন একটা সময় হয় যখন 5ই আগস্টের অনেকগুলো ঘটনা দুই দেশে ঘটে গিয়েছে। 5ই আগস্টে যেরকম বাংলাদেশ তাদের সেই জুলাই অগাস্টের অভ্যুত্থানের তারা বর্ষপূর্তি পালন করছেন, একই সময় দেশ থেকে বিদায়ের যন্ত্রণা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। এটাতে অনেক জটিলতা তৈরি হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু গোটা বিষয়টাকে অযথা বাংলাদেশ সরকার এটা শেখ হাসিনা কেন্দ্রিক একটা দ্বিপাক্ষিক সম্পর্ক করে দিতে চাইছেন, যেটা হওয়া বাঞ্ছনীয় নয়। তো তারেক রহমান সঙ্গে তিনি যে বৈঠক করেছেন, সেই বৈঠক পরে দীনেশ ত্রিবেদী একান্তে করেছেন। মিনিট 20 একান্তে আলাপ আলোচনা হয়েছে। হ্যাঁ, অবশ্যই তাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির ছিলেন, কিন্তু ভারতের হাই কমিশনের অন্য কোনো প্রতিনিধি ছিলেন না। সেই একান্ত আলাপচারিতার পর আমরা শুনেছি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে কিছু মন্তব্য করেছেন। তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল যে দুই দেশের সম্পর্ক উন্নতির জন্য অনুকূল পরিবেশ তৈরি করা দরকার। এই অনুকূল পরিবেশ সম্পর্কে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দ্বি-সাপ্তাহিক ব্রিফিং ছিল, সেখানে আমি ওই প্রশ্নটা করেছিলাম যে অনুকূল পরিবেশ তৈরি করা, সেটা বলতে আপনারা কি বোঝেন? সেটা সরাসরি উত্তর না দিয়ে তিনি যেটা বলেছেন, যে সেটা হচ্ছে যে আমরা চাই বাংলাদেশের সঙ্গে, এবং দীনেশ ত্রিবেদী যে আলোচনা করেছেন সেই আলোচনাটা অনেক সদর্থক, ইতিবাচক হয়েছে, এটুকু আমরা জানি। এমনকি দীনেশ ত্রিবেদীও নিজেও মন্তব্য করেছেন যে অত্যন্ত সবকিছু ভালো দিকেই চলেছে। ফলে ভালো দিক বলতে একটা হতে পারে যে বাংলাদেশে বর্তমান ঠিক একই সময়ে ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, যেটাকে বলা, তার প্রধান পরাগ জৈন, তিনিও বাংলাদেশ সফর করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে এত ঘটনাবলী ঘটেছে, তার থেকে গোটার ব্যাপারটা তো নেতিবাচক ঘটছে এরকম ভাবাটার কোনো কারণ নেই। আর কি কি সম্ভাবনা আছে? দীনেশ ত্রিবেদী ফিরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, যে সাক্ষাৎকারের ছবি গোটা বাংলাদেশের সবাই পেয়েছেন, তারা দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারও যেভাবে তারেক রহমানের সঙ্গে উষ্ণ বৈঠক করমর্দন হয়েছে, একইভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সমস্ত ব্রিফ করেছেন। এখানে দুটি বিষয় আছে, দুটি বিষয় যেটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর, সেটা আদৌ হচ্ছে কি হচ্ছে না। শেখ হাসিনা প্রত্যাবর্তন, সেটাও একটা বিষয়।
এর মধ্যে আরো একটা একই সঙ্গে একই অদ্ভুত ঘটনাও ঘটেছে, কাকতালীয় ভাবে হলো। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জেই বোর, তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এবং এই সমস্ত কিছু ঘটনাবলীর মধ্যে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা জানিয়েছে যে ভারত আমেরিকার সম্পর্কে এবং ভূ রাজনৈতিক নানা বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। সেই সমস্ত ঘটনাগুলির সমস্ত বৈঠক সবকিছুর মধ্যে বাংলাদেশ একটা বিষয় আছে। বাংলাদেশ এমন কোন সঠিক সংবাদের মাধ্যম থেকে বেরিয়ে এসছে এরকম হয়তো বলতে পারবো না, কিন্তু ঘটনা হচ্ছে এগুলো সবগুলো বিষয়ে কিন্তু আলোচনার টেবিলে ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর, শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারত আমেরিকা কিভাবে দেখছে এবং গোয়েন্দা দপ্তরের সফর, সমস্তটাই বাংলাদেশ কেন্দ্রিক এবং বাংলাদেশে যে একটা সম্ভাব্য ইনক্লুসিভ পলিটিক্স হওয়ার সম্ভাবনা আছে বলে দেখা যাচ্ছে। তো খুবই ইন্টারেস্টিং। এই পর্যায়ে আমি অন্তত শেষ করবো যেটা বলে যে গতকাল আপনাদের তথ্য উপদেষ্টার আমি সাংবাদিক সম্মেলনটা থেকে যেটা দেখলাম, তিনি একটা অদ্ভুত কমেন্ট করেছেন। সেই কমেন্টটা হচ্ছে যে ক্রিকেটার সাকিবই হোক বা শেখ হাসিনাই হোক, তারা এখানে এলে নিরাপত্তা পাবে, সর্বোচ্চ নিরাপত্তা পাবে, তারপরে তারা বিচারের সম্মুখীন হবেন। এই কথাটার তাৎপর্য থেকে আমি জানি না এইসব আলোচনার নির্যাসে কোনো নতুন করে ভাবনা চিন্তা বাংলাদেশের সরকারের মধ্যে দেখা দিয়েছে কিনা। সেটা হচ্ছে যে পুরনো বিচার ব্যবস্থার বদলে নতুন একটি বিচার ব্যবস্থা হতে পারে, যেটাতে শেখ হাসিনা নিরাপদে তিনি বাংলাদেশে সেই বিচারের সম্মুখীন হবেন এবং তার প্রকৃত তিনি যাকে চাইবেন আইনজীবী, তাকে আইনজীবী রেখে তার বিচার হোক। কারণ তিনি ফিরতে চাইছেন মানুষের স্বার্থে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফিরছেন, রাজনীতি সক্রিয়ভাবে করবেন তার জন্য ফিরছেন। এই মানুষের দুঃখ কষ্টে নিপীড়িত মানুষ তার পাশে, তারা তাকে চাইছেন, সেখানে তিনি উপস্থিত হতে চাই। ফলে আগামী দিনটা বাংলাদেশের জন্য খুবই আমি বলবো যে সংবাদ বহুল, ফলে অনেকদিন হয়তো আপনাদের ব্যস্ত থাকতে হবে আর প্রতি মুহূর্তে নানা ঘটনা ঘটতে পারে বলে মনে হয়। আপনি 9 তারিখে আমাদের সঙ্গে যখন যুক্ত হয়েছিলেন তখনও বলেছিলেন যে আপনারা নানা ঘটনা দেখবেন। আমরা কিন্তু গত দুদিনে নানা ঘটনা দেখেছি ইতিমধ্যে। ভারতীয় তৎপরতা, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল আসবে ঢাকায়, আপনি এটাও বলেছিলেন। অলরেডি ঢাকায় তারা অবস্থান করছে। আপনার খানিক আগের কথায় একটি কথা এলো যে বিচার ব্যবস্থা নতুন বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন শেখ হাসিনা। তাহলে আপনি কি ধারণা করছেন যে এই যে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে যে রায় দিয়েছে, সেই দণ্ড মওকুফ বা এই ধরনের কোনো ঘটনা ঘটে নতুন করে কোনো বিচারের প্রক্রিয়া শুরু হবে কি? আপনি এরকমটা মনে করছেন কি? সেটা আমার মনে হচ্ছে ওই তথ্য উপদেষ্টার কথা থেকে আমি সেটাই, আর কোনো দায়িত্বশীল কোনো মন্ত্রী এখনো বলেননি এ বিষয়ে। কিন্তু দুটি বিষয় আমি দেখছি। ফেব্রুয়ারিতে যিনি বিএনপি সর্বোচ্চ নেতা এবং যিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চলেছেন, তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন ভারত বাংলাদেশের সম্পর্কটা কেবলমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক নয়। তিনি কিন্তু কথা বলেছিলেন, যেটা ছাপাও হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এখন দেখছি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকেই একটা মূল কেন্দ্র করেছে। যদি শেখ হাসিনা কেন্দ্র হয়, তাহলে শেখ হাসিনা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হয়। সেই সমাধানের একটা সময় আছে শেখ হাসিনার যেহেতু পুরনো বিচার ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন আছে এবং তার রায় নিয়ে প্রশ্ন আছে, যে রায়টা বাংলাদেশের মানুষই এখনো দেখেনি, তারা শুধু শুনছেন তার ফাঁসি হয়েছে, রায়ের কপি এখনো কেউ দেখেনি। আমি গতকাল পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্নটাও করেছিলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাদি হত্যা সংক্রান্ত যাবতীয় কাগজ ভারত সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে শেখ হাসিনার যে ট্রায়াল হয়েছিল আইসিটি, সেটাতে সেই কাগজপত্র কি পাঠানো হয়েছে ভারতের কাছে? সেটা সরাসরি জবাব পাইনি। কিন্তু পরে যেটা শুনেছি, তারা বলছেন যে শেখ হাসিনা সংক্রান্ত বিচার ব্যবস্থার কাগজ তারা দিক বা না দিক, ভারতের শেখ হাসিনা সম্পর্কে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা পূর্বের সিদ্ধান্তই রয়েছে। প্রত্যর্পণের বিষয়টা দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া। কিন্তু এক্ষেত্রে যেহেতু শেখ হাসিনা নিজে সিদ্ধান্ত নিয়েছেন যাবেন,
ফলে বল এখন বাংলাদেশ সরকারের কোর্টে। তাদের সিদ্ধান্ত নিতে হবে যে সেই শেখ হাসিনাকে তারা কিভাবে গ্রহণ করবে, কিভাবে তারা শেখ হাসিনাকে নিয়ে নেবে। যেহেতু যে তথ্য উপদেষ্টার মতে তিনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন, ফলে আমার তো মনে হয় বাংলাদেশ সরকারের একটা অনেক কিছু ভাবনা চিন্তা তৈরি হয়েছে। তারা বুঝতে পারছেন যে গোটা বিশ্বের কাছে তো কারণ আর একটা ব্যাপার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে তারেক রহমানকে ভারতের কথা বাদই দিন, তাকে জাতিসংঘে যেতে হবে, যেটা অলরেডি মানে ঘোষণা হয়েছে তিনি জাতিসংঘে যাবেন। জাতিসংঘে গিয়ে তিনি শেখ হাসিনার আচার আচরণ, সরকারের প্রশাসনের ব্যবস্থায় তিনি নানা কথা বলতেই পারেন। সেটা বলাটা বাঞ্ছনীয় নয় যদিও আন্তর্জাতিক মঞ্চে, সেখানে গিয়ে তিনি শেখ হাসিনার ফাঁসির দাবি তো করতে পারবেন। সেক্ষেত্রে তো তাহলে আন্তর্জাতিক ভাবে তাকে নিন্দিত হতে হবে, তাই না? কারণ জাতিসংঘ তো ফাঁসিতে বিশ্বাস করে না। জি, ভলকার তুর্কের যে রিপোর্টটার ভিত্তিতে যে বিচারটা অনুষ্ঠিত হচ্ছে, এখন যে সাক্ষ্য বা যাদের কাছে মতামত নিয়ে এই রিপোর্টটা তৈরি হয়েছে তাদের নাম পর্যন্ত দিতে চাইছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। না, সে তো দিতে চাইছেই না। এমনকি তারা যে মানে শেখ হাসিনা এই রায় সম্পর্কে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে তিনি যে নালিশ জানিয়েছেন, তাতে এই ব্যক্তিগুলোই তিনি জানিয়েছেন, যেটা আর্টিকেল 15 অনুসারে তিনি যে আবেদন করেছেন, তাতে এই ন্যায় বিচার নিয়েই তিনি তো প্রশ্ন তুলেছেন। ফলে আমার মনে হয়েছে যে আন্তর্জাতিক ভাবে একটা বহু প্রশ্নের মুখোমুখি হতে পারে। সেই কারণে হয়তো বাংলাদেশ সরকারের একটা চিন্তা ভাবনা, পুনর্ভাবনা এসব চলছে আর কি। এবং সেটা আগামী দিনে, আমি তো এটাও যেমন বলেছিলাম কয়েকদিনের মধ্যে অনেক ঘটনা দেখতে পাবেন, আমি এটাও বলেছিলাম আগস্ট মাসে অনেক কিছু ঘটবে। তো তার ঘটনা সবকিছু লক্ষণ দেখাও যাচ্ছে স্পষ্টত আর কি। তো আশা করছি যে এগুলো সবটাই একটা, এবং যদি কোনো কারণে শেষ মুহূর্তে তারেক রহমান প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে ভারতে যাবেন, এই প্রসঙ্গে একটা কথা আপনাদের সকল দর্শকদের উদ্দেশ্যে জানানো দরকার। সেটা হচ্ছে যে ব্রিক্স যে শিখর সম্মেলন, সেই শিখর সম্মেলনে ভারত সভাপতি, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রী তার সভাপতি, তিনি পৌরোহিত্য করবেন। তিনি ব্রিক্সের যে 10 জন রাষ্ট্র, তাতে রাশিয়া, চীন ইত্যাদি তো আছে, ইরান, এরা তো আছেনি, তাদের মানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের এখানে আসার সম্ভাবনা প্রায় ঠিক হয়ে আছে। যেমন চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইরানের এখনো ঠিক হয়নি কে আসবেন, তবে আসবেন, কেবল বাকিরা আসবেন। এছাড়া 10টি রাষ্ট্র আছে, তারা হচ্ছে পার্টনার কান্ট্রি, ব্রিক্সের সহযোগী অংশীদার। সেই পার্টনার কান্ট্রির মধ্যে বলিভিয়া থেকে শুরু করে মালয়েশিয়া, থাইল্যান্ড, এমন কিছু দেশ আছে যারা আবার বিমস্টেকেরও সদস্য। এবং বিমস্টেক যেরকম একটা একটা আঞ্চলিক জোট, সেই জোটের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ করা হয়েছে, তিনি যেহেতু সভাপতি। কিন্তু বিমস্টেক ছাড়াও কিন্তু আমন্ত্রিত হয়েছে যেমন জিসিসি, যেমন আসিয়ান, যেমন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে আন্তর্জাতিক সংগঠন এগুলো রয়েছে, তাদের সভাপতিরাও কিন্তু আমন্ত্রিত। তারা কিন্তু সভাপতি হিসেবে আমন্ত্রিত। ধরুন আজকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট হচ্ছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, ফলে আয়ারল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, তার প্রধানমন্ত্রী যিনি, তিনি আসবেন। ফলে ব্রিক্স কেবলমাত্র বিমস্টেককে যে আহ্বান জানানো হয়েছে তা নয়, বিমস্টেক ছাড়াও সমস্ত আঞ্চলিক সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে তিনি যদি না আসেন, এবং তাহলে সেক্ষেত্রে তিনি এমন একটা আন্তর্জাতিক মঞ্চের, এটা আউটরিচ বলে হয়তো তিনি, জানি না, অনেক বাংলাদেশের পণ্ডিতরা ইগনোর করছেন। আউটরিচের মানে কি? আউটরিচ মানে সেখানে তো কেবলমাত্র সাক্ষাৎ হবে, এই জন্য যাওয়া। ব্রিক্সের মূল বিষয়, ব্রিক্সের উপস্থিতিতে তার যদি রেজিস্টার্ড নথিভুক্ত না হয়, তাহলে ভবিষ্যতে ব্রিক্সের যাওয়ার ক্ষেত্রে সন্দেহ তৈরি হতে পারে, অনেক প্রশ্ন উঠতে পারে। আমার মনে হয় সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক। এটা বাংলাদেশে কে বা কারা বুদ্ধি দিচ্ছেন আমি জানি না, যারা দিচ্ছেন তারা বাংলাদেশের পক্ষে কোনো মত দিচ্ছেন না, কেবল এটাকে ভারত কেন্দ্রিক বা শেখ হাসিনা কেন্দ্রিক দেখাটা সঠিক হচ্ছে না। অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো যদি এসে উপস্থিত হয়, সেখানে দেখা গেল বিমস্টেকের সভাপতি নেই, এটা বিমস্টেকের পক্ষেও একটা লজ্জাজনক বিষয় হয়ে উঠতে পারে। ফলে যাই হোক, এটা একটা প্রসঙ্গ আমি বলে রাখলাম। তবে আমার মনে হচ্ছে এখনো শেষ মুহূর্তে, আমি এখনো আশা করছি শেষ মুহূর্তে হয়তো যতই বাংলাদেশের বেশ কিছু সংবাদ গণমাধ্যম দিকে থাকুক,
তো আমি এখনো আশা করছি শেষ পর্যন্ত বাংলাদেশ তার বৃহত্তর কূটনৈতিক স্বার্থে হয়তো প্রধানমন্ত্রী আসার সম্ভাবনা, হয়তো তিনি একদিনের জন্য আসতে পারেন, এসে বায়োল্যাটারাল বললেন না, বায়োল্যাটারাল মানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কোনো বায়োল্যাটারাল করলেন না, কিন্তু এই সম্মেলনে আসাটা তার খুব জরুরি। যদিও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ তো হয়েই যাবে, সেটা ডিনারে হোক, নৈশভোজে হোক, আউটরিচ যেখানে হয়, যেখানে লোকে ফ্রিলি তারা রাষ্ট্রনেতারা ফ্রিলি কথা বলে, যেমন আপনারা G20 দেখেছেন বাইডেনের সঙ্গে শেখ হাসিনা তার পরিবারের সকলের ছবি, সেরকম ছবি হয়তো দেখা যেতে পারে। এখন এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং জায়গায় আছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন বহু কথা, বহু জিনিস দেখা সত্যি এখনো বাকি আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন একটা টাইমলাইন আছে ডিসেম্বর, তার আগেও আসবার কি কোনো নতুন কোনো ঘটনা কি ঘটছে? আপনি কি কোনো কিছু দেখতে পাচ্ছেন? এমন আলাপ হচ্ছে। শেখ হাসিনা যেটা বলেছেন ভেবেচিন্তেই বলেছেন, সেটা বলেছেন বিজয়ের মাসে যাব। এখন বিজয়ের মাসে তিনি যখন যাবেন তার আগে তো একটা প্রস্তুতিরও ব্যাপার আছে। সেই প্রস্তুতিটা এখন যে আলাপ আলোচনাগুলো চলছে, ধরুন হিমেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, তারপরে ফিরে আসার পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তারপর সার্জেই গোরের বৈঠক, এই সমস্তগুলোর মধ্যে একটা বিষয় আছে শেখ হাসিনার প্রত্যাবর্তন, নিরাপদ প্রত্যাবর্তন, মানে প্রত্যর্পণ নয় কিন্তু, মানে যেটা শুরু করেও খলিলুর রহমান বলে ফেলেছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন, পরে কারেক্ট করে নিয়ে বলেছিলেন প্রত্যর্পণ। তো সেই প্রত্যাবর্তনটাই হওয়ার কিন্তু একটা প্রস্তুতির জন্য সকল, এবং বিশেষ করে ভারতের গোয়েন্দা তাদেরও একটা সফর এই সময়, তারাও নিশ্চয়ই তারা দেখতে চাইছেন বা জানতে চাইছেন যদি শেখ হাসিনা যান তাহলে কোন সেফ হাউসে সেখানে থাকবে, সেটা যেখানেই হোক, ক্যান্টনমেন্ট হোক বা যে হোক, কারাগারি হোক, যাই হোক, সেখানে যেটা সেই জায়গার সম্ভাব্য জায়গা, এই বিষয়ে আলাপ আলোচনা আছে, নেই যে তা নয়। এগুলো সবই জল্পনা স্তরে আছে, এগুলো আমি নির্দিষ্ট করে বলছি না। কিন্তু আমার মনে হয় না যে যেহেতু এই হঠাৎ যে তৎপরতা, এই তৎপরতার নেপথ্যে কিন্তু একটা নিশ্চিতভাবে প্রস্তুতি এসব আছে, এবং ভারতে তো আরো অনেক নেতা আছেন না, তাদেরও প্রত্যাবর্তন কিভাবে হবে, তারা কিভাবে আত্মসমর্পণ করবে, সবটাই আর কি দেখার ব্যাপার আছে। আপনি সেফ হাউসের কথা বলছিলেন, এই যে ভারতীয় গোয়েন্দা প্রধান এলেন, উনি কি সেফ হাউসের গ্রাউন্ড রিয়ালিটি যাচাই বাছাই করেছেন কি? এমনটা কি? দেখুন, উনি তো খুবই সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন, একদিনের মধ্যে তিনি কোথায় কোথায় ভিজিট করেছেন সেটা সবটা আমি জানি না, কিন্তু তিনি ডিজিএফআই প্রধানের সঙ্গে বৈঠক করেছেন আর প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, এটুকু তো জানা গেছে। তার সঙ্গে যে বাকি সবাই যে ছিলেন একই বৈঠকে তা নয়, বাকিরাও সে একই কাজ করতে পারেন। প্রত্যেকেই রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং এর 4 জনের যে সদস্যের মধ্যে বাকি 3 জন, তাদের মধ্যে এরা সকলেই কিন্তু প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা দেখা হয়, এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ, সেই স্পেশাল প্রোটেকশন গ্রুপটাও কিন্তু এরা দেখেন। ফলে এই প্রধানমন্ত্রীর সফর, প্রধানমন্ত্রীর তার ভারতে সফর, তারেক রহমানের সফর, এবং পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রীর বাসায় প্রত্যাবর্তন, এই সমস্ত বিষয়গুলো আলোচনার টেবিলে আছে, আলোচনার টেবিলে হয়ে থাকে। শেখ হাসিনা প্রত্যাবর্তনকে ঘিরে যে দুদেশের নানা সমীকরণ চলছে, দুদেশ বলবো না, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ত্রিদেশীয়, বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্র, এই যে প্রত্যাবর্তনের পথে প্রধান বাধা জামাতে ইসলামী কিংবা এনসিপি, তাদের একটা কেমন যেন নীরবতা লক্ষ্য করা যাচ্ছে গত 7-10 দিন ধরে। আপনারা নিশ্চয়ই এটি খেয়াল করছেন। এটি কি কোনো তাদের পক্ষ থেকে কোনো ঝড়ের পূর্বাভাস, নাকি তারা বুঝতে পারছেন যে পরিস্থিতি ঘোলাটে, পরিস্থিতি খারাপ, শেখ হাসিনা আসছে নে, এরকম কিছু কি? দেখুন, একটা জিনিস স্পষ্ট, এটা রাজনৈতিক দিক থেকে, যে জামায়াত ইসলামী বা চরমপন্থা যারা বাংলাদেশে আছেন, যাদের প্রভাব যথেষ্ট, তাদের একমাত্র নিয়ন্ত্রণ করার জন্য বা আপনি যদি বলেন যে প্রশমিত করার জন্য সব থেকে উল্লেখজনক শক্তি হচ্ছে আওয়ামী লীগ। ফলে যেটা বিএনপি সরকারের নিরাপত্তাও নিশ্চিত করবে আওয়ামী লীগের মাঠে ময়দানের উপস্থিতি। ফলে সেইটার কারণে তারা হয়তো এখন যেটা
নীরবতা আপনি দেখছেন, আমি নীরবতাকে কোনো মৌনম সম্মতি লক্ষণম বলে বলছি না, যে মৌনতাই সম্মতির লক্ষণ তা বলছি না। আমি বলছি হয়তো তারা আর কোনো নতুন রণনীতি স্ট্র্যাটেজি তৈরি করছেন, খুব সহজে তারা শেখ হাসিনাকে নিরাপদে ঢাকায় ফিরতে দেবেন এটা আমার তো মনে হয় না। তারা চেষ্টা করবেন শেষ মুহূর্ত পর্যন্ত একটা সহিংসতার পথে যাওয়া। ফলে সেই কারণে হয়তো এই নীরবতাটা, আপনি যেটা প্রথম শব্দ ব্যবহার করেছিলেন ঝড়ের পূর্বাভাস, আমি বলছি সেটা ঝড়ের পূর্বাভাসের মধ্যে আমি আপনার সঙ্গে একমত যে ঝড়ের পূর্বাভাসও হতে পারে, কারণ তারা খুব সহজে তো এটাকে মেনে নেবেন না, এটা তো খুব স্বাভাবিক। কারণ তারা শেখ হাসিনা থাকাকালীন তাদের যে হাল ছিল বাংলাদেশে, এখন তারা যে একটা গৌরবোজ্জ্বল সময়, স্বর্ণোজ্জ্বল সময় উপভোগ করছেন, সেই স্বর্ণোজ্জ্বল বা উপভোগ করার মতো সময় তো তাদের থাকবে না। তাদের আবার কোণঠাসা হয়ে যেতে হবে এবং মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হতে হবে। এখন তাদের রোজই প্রায় মূল স্রোতে দেখা যায়। তো খুবই ইন্টারেস্টিং আর একটা ঘটনা তো ঘটেছে যেটা চট্টগ্রামে, যেটাও রাজনৈতিক একটা বিশ্লেষণ হওয়া উচিত। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজত ইসলামের সংযোগ। এবং হেফাজত ইসলাম একসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন, শেখ হাসিনা তাদের সঙ্গে নিয়ে এসেছিলেন, কিন্তু তারপরে তারাই আবার এই উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও তারা উপদেষ্টা হয়েছিলেন, কিন্তু এখন তাদের তো অস্তিত্ব নেই। ফলে তাদেরকে আবার যদি নিয়ে আসা হয় মূল স্রোতে, যেমন শেখ হাসিনা এনেছিলেন, তাহলে আবার দেখতে হয় জামায়াতে ইসলামীর পক্ষে সেটা একটা উদ্বেগজনক বিষয়। তাদের আবার অপাংতেয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ফলে এই বিষয়গুলো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন বহু সম্ভাবনাময় একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমার মতে সাংবাদিক হিসেবে আমি বেশ রোমাঞ্চিত এবং শিহরিত যে বহু সংবাদ, বহু বিস্ফোরক সংবাদের আমরা অপেক্ষায় আছি। যে এই যে যা কিছু ঘটছে সব বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ নির্মাণ, এই অন্তর্ভুক্তির জায়গায় কি আওয়ামী লীগ বিএনপি এমন কোন সমঝোতা হতে পারে যে বিএনপি তোমরা 5 বছর কাটিয়ে দাও, তোমার পূর্ণ মেয়াদ কাটিয়ে দাও, আমরা তোমাদের কোনো ডিস্টার্ব করব না, এরকম কিছু কি হতে পারে? নাকি মধ্যবর্তী নির্বাচনেরও আলাপ কোনো কোনো মহল থেকে হয়, সেগুলো ঘটতে পারে? আপনার মতে কি ঘটতে পারে? দেখুন, আমি যেটা প্রথমে জানি যে যখন এই বাংলাদেশে পট পরিবর্তন ঘটে, তখন কিন্তু একটা ভারতেরও ধারণা ছিল যে সম্ভবত একটা সর্বসম্মত সরকার সকলকে নিয়ে হয়তো হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সেটা হয়নি। বিএনপি সরকার নির্বাচনের পরেও এরকম একটা ধারণা ছিল ভারতীয়দের মধ্যে যে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে পারে, সেটা হয়নি। সেটা বরঞ্চ ইউনূসের আমলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে অর্ডিন্যান্স, সেটা কার্যত বহাল রেখেছেন বর্তমান সরকার, কিন্তু সেটা রাখতে গিয়ে তারা দেখেছেন তাদের স্বাভাবিক জনগণের কল্যাণে যে কাজ করার সময় দেওয়া, তার চেয়ে অনেক বেশি সময় দিতে হচ্ছে শেখ হাসিনা সংক্রান্ত বিষয়ে মাথা ঘামিয়ে। আপনি দেখবেন তো গত কয়েকদিনে বাংলাদেশে সর্বাধিক আলোচিত, যেটাকে নিষিদ্ধ তার প্রচারও করা যাবে না, অথচ সেটাই সব থেকে বেশি আলোচিত বিষয়। সরকার পক্ষ থেকেই আলোচনা, বারবার শেখ হাসিনার নাম উল্লেখিত হচ্ছে সরকার পক্ষ থেকে। তো সেই বিষয়টা যখন হচ্ছে, তো তখন তো খুব স্বাভাবিক, এটা খুব আমি বলবো যে যুক্তিসম্মত একটা বিষয় হবে যে আওয়ামী লীগের সঙ্গে কোনো একটা বোঝাপড়ায় এসে যাওয়া। হবে কি হবে না আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, এরকম সম্ভাবনা আমি জানি না, কিন্তু আমি বলছি এটা হওয়াটা বাংলাদেশের রাজনীতির পক্ষে একটা শুভ লক্ষণ হবে। এবং নিশ্চিতভাবে আপনি যেটা বললেন, না অন্তর্বর্তী নির্বাচন হলে তো সম্ভব না এখন, তার মানে তো প্রমাণিত হয় যে আওয়ামী লীগ এখনই ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগ এখন ক্ষমতায় যেতে চাইছে না, সেটা শেখ হাসিনার বক্তব্য থেকে স্পষ্ট। তারা 5 বছরই অপেক্ষা করতে চান। অন্তত প্রথম কাজ হচ্ছে তাদের পার্টির উপর থেকে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার হওয়া, আর যার যার বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো ন্যায্য বিচারও। তারাতেও বলেছেন যে আদালত যা রায় দেবে সেটা সকলকে মেনে নিতে হবে। সেটা দেখা যাক, আদালত যে ন্যায় বিচারের পথে যদি বিচার হয়, তাহলে সেই আদালতের রায় সকলেই মাথা পেতে নেবে, তাই না? তো সেটা আমার মনে হয় এটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে আলাপ আলোচনা কোথাও না কোথাও হওয়া দরকার, এটুকুই মনে করি আমি। হচ্ছে এরকম কথা বলবো না, হয়তো সেক্ষেত্রে বাকিরা উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে হয়তো যুক্তরাষ্ট্রেরও একটা ভূমিকা থাকতে পারে, ভারতের তো ভূমিকা আছেই বাংলাদেশের ক্ষেত্রে,
এর ফলে অনেক কিছু আছে বলেই সবাই একটু নীরবতা পালন করছেন, কেউ কিছু বলছেন না। আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আবারও 2 দিনের মধ্যে আবারও নতুন নতুন কিছু তথ্য সমৃদ্ধ করলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন।